তো আজকে আমরা পড়ব হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। আমরা আজকে পড়ব তড়িৎ প্রবাহের তাপীয় ফল, যাকে ইংলিশে বলা হচ্ছে হিটিং ইফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। অফ ইলেকট্রিক কারেন্ট। বেসিক্যালি এই টপিকটা আজকে পড়ব, খুব ভালো করে মন দিয়ে দেখবা। যে এখানে প্রথমে টপিকের নাম জানতে হবে, মানে টপিকের নামের যে মানেটা, সে মানেটাকে ভালো করে বুঝতে হবে, তাহলে গোটা যে টপিকটা সেই টপিকটা আরও সহজ হয়ে যাবে। যে বলেছে কি তড়িৎ প্রবাহে তাপীয় ফল, তো তড়িৎ প্রবাহে তাপীয় ফল জিনিসটা কি, বা তাপীয় ফল, তাপের যে ফলটা, যে ফলটা হচ্ছে তাপীয় ফল। তো ইংলিশ টার্মটা যদি আরেকটু দেখি আমি, তাহলে আরও ভালো করে বুঝে যাবো। যে দেখো, যে হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক ইফেক্ট মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট বলতে ইলেকট্রিক কারেন্টের জিনিসটা কি প্রথমে জানতে হবে। তড়িৎ প্রবাহ তো আমরা সবাই জানি। তড়িৎ প্রবাহ বলতে যদি কোনো সার্কিটের মধ্যে দিয়ে বা যদি কোনো বর্তনীর মধ্যে দিয়ে, যদি বর্তনী ধরে, তড়িৎ প্রবাহ মানেটা কি? তড়িৎ প্রবাহ মানে হচ্ছে যে যদি ধরে এটা একটা বর্তনী আছে, বর্তনী, ঠিক আছে, বর্তনীর রোধটাকে আমি এদিকে আঁকলাম, নিচের দিকে আঁকলাম রোধটাকে আমি, ধরো এখানে প্লাস এটা মাইনাস করতেই পারি। তো ধরো এখানকার এ, এখানকার বি, এই প্রান্তর এই প্রান্ত নাম ধরলাম সিমিলারিটির জন্য, এটা বিভব ভি। যদি এই সার্কিটের যদি এ প্রান্ত আর বি প্রান্তের মধ্যে বিভব থাকে, তবে এই রোধটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এবার এবার সিমিলারিটি যদি, এটা একটা উদাহরণ গেল, আর একটা উদাহরণ যেরকম ধরলাম আমি, একটা এটা নাম, এ প্রান্তের নাম দিলাম বি, এটা সরি এ, এটা বি, এটা একটা নাম দিলাম আমি, একটা এখানে একটা সার্কিট আঁকলাম, এটা ধরো একটা সার্কিট। তো এবার এই তারটার মধ্যে দিয়ে কখন কারেন্ট যাবে, মানে তো কখন তড়িৎ প্রবাহিত হবে, উত্তরটাও সিম্পল একবারে। কেন? যখন এবার কোনো বর্তনীর মধ্যে দিয়ে কখন কারেন্ট যাবে, যখন বর্তনীর এক প্রান্ত ও অপর প্রান্তের মধ্যে বিভব থাকবে। বিভব, কারণ বিভব জিনিসটা কী ছিল? বিভব হচ্ছে ছিল যে যদি এ প্রান্তে বিভব, এবার ধরো বিভব কখন, হ্যাঁ বিভব হলে পরে তো কারেন্ট যাবে না, কারণ বিভব বলতে কি একটা নিম্ন বিভাগ একটা উচ্চ বিভাগ। যদি এখানে ধরো ভি এ, এটা বিভব ধরলাম ভি এ, আর এটা ভি বি, যদি এখানকার বিভবটা যদি আমি এটা ধরি বি বি থেকে বড়, তবে কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে না, কারণ উচ্চ বিভাগ কারেন্ট কী করে, উচ্চ বিভাগ থেকে সবসময় নিম্ন বিভাগের দিকে কারেন্ট যাবে। সিমিলার যদি আমি বেশি ধরি, যদি এটা কম ধরি, তাহলে নিশ্চয়ই কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করবে। এটাই বেসিক ব্যাপার, এতে কোনো কিছু বোঝার নাই। এটাই তাই জন্য এই চ্যাপ্টারটা পড়ার আগে বা টপিকটা পড়ার আগে আমি এটা জানি তড়িৎ প্রবাহ জিনিসটা কি। যে তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হবে, যখন যে বর্তনীর দুই প্রান্তের মধ্যে বিভব থাকবে, কারণ বিভব থাকবে তখনই তো উচ্চ নিম্ন ব্যাপারটা আসবে। যদি উচ্চ নিম্ন ব্যাপারটা আসে, তখন তখন তড়িৎ এদিক থেকে এদিক বা এদিক থেকে যেটা তোমার শর্ত থাকবে, শর্তের উপর নির্ভর করে তড়িৎটা আসা যাওয়া করবে। সিম্পল ব্যাপার, এইটুকু কনসেপ্ট নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা বোঝার ব্যাপার, আগে পড়া হয়ে গেছে এটা। এবার এখানে দেখো যে যে এবার এবার এই আসল টপিকে ঢুকি। যে ধরো এটা একটা বর্তনী আছে, বড় বড় বর্তনী, বড় করে রাখলাম এটা, এটার প্লাস প্রান্ত, এটার মাইনাস প্রান্ত, আর এখানকার বিভব ভি ধরলাম, এখানকার রোধ আর সাপোজ ধরলাম। তবে যদি আমি এবার এখানে এটা প্লাস প্রান্ত, তাই জন্য এখানকার বিভবটা কী হবে, বেশি হবে। এখানে মাইনাস প্রান্ত, তাই জন্য কি বিভবটা কম হবে, অর্থাৎ কারেন্টটা এদিক থেকে এদিকে ফ্লো করবে। আই থেকে এখানে যাবে, এখানে গিয়ে এইদিকে আসবে। এইদিকে যখনই আসবে কারেন্টটা, তখন কারেন্টটাকে এইখান থেকে, এটা কি, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কি, এটা তড়িৎ কোষ।
তড়িৎ কি এটা আমাদের কোষ। তারপর তড়িৎচালক বলে কি পড়েছিলাম আমরা, কোষের তড়িৎচালক বলে বা ইএমএফ কি পড়েছিলাম, যে একক আধানকে এই তড়িৎ কোষের অভ্যন্তর দিয়ে এক প্রান্ত থেকে অপরান্তে নিয়ে যেতে হবে, বা এই কোষের, এটা তো কোষ তো নয়, বর্তনী তো না, কোষটাকে ধরতে হবে না এখন, বর্তনী তুমি একটা সাপোজ মনে করো এটা। তো এই কারেন্টটাকে আমি যদি এখান থেকে এদিকে নিয়ে যাই, এই তড়িৎ কোষ, এটা তড়িৎ কোষ, এখানে একটা মানে গ্যাপ আছে, গ্যাপটার ভিতর দিয়ে আমি এই কারেন্টটাকে এদিকে নিয়ে যাব, এখান থেকে পাতে নিয়ে যাব, যেই জন্য আমাদের বলটা প্রয়োগ করতে হচ্ছে বাইরে থেকে। তাহলে আমার তড়িৎচালক বল ছিল কোষের তড়িৎচালক বল। এবার কোষের তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধের মধ্যে আমরা সম্পর্ক আগে থেকে পড়েছি, যেটা আমাদের এমনি ব্যাটারি সেলের ক্ষেত্রে যেটা হয়, আমাদের ব্যাটারি সেল যখন থাকে এরকম, ব্যাটারি সেলে এরকম থাকবে যে যখন এটা ধরো একটা দণ্ড ক্যাথোড, এটা এটা ধরো এটা দণ্ড অ্যানোড, এটা হচ্ছে প্লাস, এটা ধরো এরকম রোদ লাগানো আছে, ঠিক আছে। এখানে যদি আমি একটা কোনো Q1 চার্জ রাখি, যদি রাখি এটা, তো এটা নিশ্চয়ই এটা এটা যদি মাইনাস হয়, যদি প্লাস হয়, যদি এটা ক্যাথোডের অ্যানোড, তো এই যে প্লাস কিউ আধান চার্জটা এটা মাইনাস কিউ আধানের দিকে যাবে, তাই তো, কারণ এটা প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। এবার এটা যদি পুরো একটা এটা কি মানে তড়িৎ কোষ, এর মধ্যে কি সক্রিয় তরল প্লাস মাইনাস আয়নের মধ্যে ভেসে আছে, সক্রিয় তরল আছে। যদি এটা Q1 আধানটা এখান থেকে এখানে আসলো, কারণ কি, কারণটা মাইনাস চার্জের যে আকর্ষণ বলের জন্য এখানে এসছে। এবার আমরা কি করব, যে এটাকে আমি এদিকে পাঠাবো, আবার তার জন্য কী করতে হবে, এই প্রান্ত থেকে আমাকে এদিকে নিয়ে যেতে হবে। কিন্তু তো আমি যেরকম বলেই তো আর নিয়ে যেতে পারবো না, কারণ কি, কারণ এর মধ্যে তো প্লাস আয়ন আছে মাইনাস আয়ন আছে, কারণ এই Q1টাকে প্লাসও বিকর্ষণ করবে, মাইনাসটাও আকর্ষণ করবে, তাই জন্য নির্দিষ্ট এর মধ্যে একটা বাধা সৃষ্টি করবে, বাধা একটা সৃষ্টি হবে, তাই তো। Q1 আধানটাকে আমি এখানে নিয়ে আসলাম, সিম্পলভাবে আমি এখানে নিয়ে আসতে পারবো অনায়াসে, আমি এখান থেকে আমি এখানটাতে অনায়াসে নিয়ে আসতে পারবো, কোনো বাধা নাই, বাধা খালি আছে একটা রোধ, এখানে একটা আর আছে যেটা আমাদের একটু বাধা দিবে, যেটা রোধ বলছি আমরা। এখানটাতে ভোল্টেজটা ড্রপ হবে, এই ভোল্টেজটা ড্রপ দিয়ে কী করতে পারবো না, লাইট ফাইট সব কিছু জ্বালাতে পারবো এখান থেকে আমরা। কিন্তু যে Q1 আধানটাকে যে আমি এই মাইনাস অ্যানোড থেকে যদি আমি ক্যাথোডে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই সক্রিয় তরলের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সক্রিয় তরলের মধ্যে তো আমাদের প্লাস আধান আছে, মাইনাস আধান আছে। এই প্লাস আধানগুলো কী করবে, এই যে আমাদের Q1 চার্জটা ছিল, যখন আমি নিয়ে যেতে চাইবো, তখন এটাকে বাধা সৃষ্টি করবে, বাধা দিবে, মানে কি বিকর্ষণ করবে, ওকে এইখান থেকে এখানে যেতে দিবে না, এই মাইনাসটি করবে আকর্ষণ করবে, এখান থেকে যেতে দিবে না, তাই বাধা কাজ করবে। কিন্তু এই বাধা কাটিয়ে আমি এখান থেকে এখানে নিয়ে যাবো আমি ওকে, এর জন্য যে বলটা প্রয়োগ করতে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কী তড়িৎচালক বল। এটা এখানে যেটা ছিল এটা সিমিলারিটি, কিন্তু এখানে যে বাধা সৃষ্টি করছিল আমাদের, বাধাটাকে আমি কীভাবে লিখছিলাম আমরা, I × R, যেটা আমরা কী বলছিলাম, নষ্ট ভোল্ট। কেন আমাদের নষ্ট ভোল্ট, কারণ এখানকার যে ভোল্টেজটা ছিল, এটা তো রোধ না, রোধ মানে কি বাধা, এখানে যদি বাধা দেয় তাহলে নিশ্চয়ই কোনো একটা কারেন্টটা ড্রপ হবে, এখানে কারেন্ট ড্রপ মানে কি আমাদের ভোল্টেজটা ড্রপ হবে, যদি ভোল্টেজটা ড্রপ করি এখানে আমি, তাহলে এখানে আমি রোধের জায়গাতে যদি আমি একটা ইলেকট্রিক বাল্ব বসাই, তবে এখানে লাইটটা জ্বলবে। কিন্তু এখানে তো আমি যে এখানে নিয়ে যাওয়ার সময় যে কার্য করতে হচ্ছে, মানে এখানেও ভোল্টেজটা ড্রপ হবে, ভোল্টেজ এখানে কমবে, মানে ভোল্টেজটা কিছুটা পরিমাণে এখানে নষ্ট হবে। কিন্তু এই যেখানে ভোল্টেজটা ড্রপ হলো, এখানে তো আমি কোনো কাজে লাগাতে পারবো না, যে ভোল্টেজটা আমার নষ্ট হলো, সেই নষ্ট ভোল্টেজটাকে তো এখানে কোনো কাজে লাগাতেই পারবো না। এখানে যেহেতু রোধের মধ্যে যদি আমি একটা বাল্ব লাগাই, তাও যেখানে এই রোধের মধ্যে যেই ভোল্টেজটা ড্রপ হবে আমাদের, বা যে নষ্ট হবে ভোল্টেজটা, সেটাকে আমি ইলেকট্রিক বাল্ব জ্বালাতে আমি ব্যবহার করতে পারবো। মানে এই যে কারেন্টটা যেখানে নষ্ট হয়েছে এইখানটাতে করে, সেই কারেন্টটাকে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো কারেন্টটাকে নিয়ে, মানে একটা কাজে লাগাতে পারবো। কিন্তু এখানকার মধ্যে যে ভোল্টেজটা ড্রপ হয়েছে, এর মধ্যেই আমি কাজে লাগাতে পারবো না, তাই জন্য এটাকে বলা হয় কী হয়, নষ্ট ভোল্ট। এদুকু আগের দিনে হয়ে গেছে। এবার এখান থেকে আসো, এবার তড়িৎ প্রবাহে তাপীয় ফলটা জিনিসটা কি, তড়িৎ প্রবাহে তাপীয় ফল বলতে বোঝায় যে ধরো কোনো একটা পরিবাহী রয়েছে, এখান থেকে ধরো একটা পরিবাহী রয়েছে, এটা এই প্রান্ত বি প্রান্ত, যখন এই পরিবাহীর মধ্যে দিয়ে এটা VA, এটা VB, যদি এটা বড় হয় VB থেকে, তাহলে কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে। এবার দেখো এখানে ভালো করে, যে যদি কারেন্টটা এদিক থেকে এদিকে যায়, তো যখন এই কারেন্টের মধ্যে দিয়ে যাবে, এখানে রোধ আছে, তো রোধ বাধা সৃষ্টি করবে, বাধা দিবে। সাপোজ মনে করো যেরকম ধরো এরকম একটা তোমার আছে, এরকম একটা তোমার সমকোণী ত্রিভুজ রয়েছে, তো এখানটাতে করে তুমি একটা পাথর রেখে দিয়েছো, পাথরটা এদিকে পড়ছে। এবার তুমি কি করছো, পড়তে দিবা না, না তো তুমি কি করবা,
নিশ্চয়ই এদেরকে থামাবা, তাই তো? থামাতে যাও একে, তবে কি করতে হবে? তোমাকে একটা নিশ্চয় বল প্রয়োগ করতে হবে। বলটা প্রয়োগ করতে হবে, তোমাকে বাধা সৃষ্টি করতে হবে, একটা বাধা। এই বাধার জন্য তোমাকে কী করতে, যদি বাধা তোমাকে দিতে হয়, তুমি দিচ্ছ, তখন তোমাকে কার্য করতে হচ্ছে। কার্য করতে যদি কার্য করছো, দেখবে যখন কার্য করছো তোমার গা গরম হয়ে যাবে, মানে গা ঘেমে যাবে। কেন গা তোমার গরম লাগবে? কেন গরম লাগবে? গরম লাগবে। তো এখানে সেম সেম এই কনসেপ্ট তোমাকে এমনি দিলাম আমি, এই কনসেপ্ট তুমি এখানে লাগাও। যখন এর মধ্যে কারেন্ট যাবে, আই যখন যাবে, তো আইটাকে, এই আটটা কী করবে? বাধা সৃষ্টি করবে। এই বাধা দেওয়ার ফলে একটা নির্দিষ্ট কার্য করতে হবে। এমনি আটটা যখন এই বাধা দিবে একে, কারেন্ট যখন এর মধ্যে কারেন্ট যাচ্ছে, মনে করো কারেন্ট যাচ্ছে এর মধ্যে দিয়ে, আটটা কী করবে? কারেন্টটা কী করবে? যেতে দিবে না। আর এর কাজ কি? কারেন্টটা এর মধ্যে দিয়েও যেতে দিবে না, মানে বাধা সৃষ্টি করবে। এই বাধা সৃষ্টি করার জন্য কী করতে হবে? ওকে নিশ্চয় কার্য করতে হবে। যেরকম আমাকে এটা যদি আমি থামাতে চাই, নিশ্চয়ই আমাকে কার্য করতে হবে। যদি কার্য না করতে থামাতে আমি পারবো না, সেরকমই আর কে কার্য করতে হবে। এই কার্য করার জন্যে, যে কার্য করছে, এই কারেন্ট যাচ্ছে, ও বাধা সৃষ্টি করছে, কার্য করছে। এই কার্য করার ফলে এখানে উৎপন্ন হবে তাপ। কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। একেই বলছে তাপীয় ফল, একে বলে তাপীয় ফল। কিন্তু কোশ্চেনটা এখানে আসে যে যে তাপটা শুধুমাত্র কি রোদ, এই রোদের মধ্যে আয়টা যাওয়ার জন্য খালি তাপ উৎপন্ন হয়, না অন্য কোনো প্রসেস আছে? ফিজিক্সে খালি মাত্র ওয়াই ক্লিয়ার করতে হয়, স্যারকে বা মাস্টারমশাইকে ওয়াই ব্যাপারে জিজ্ঞেস করতে হয়, তাহলে ফিজিক্স বুঝতে পারবা, তাহলে ফিজিক্স আরও সহজ হয়ে যাবে। তাছাড়া ফিজিক্স হবে না, একদম বুঝতে পারবে না। ওয়াই তোমাকে করতে হবে। যখনই কোনো টার্ম আসবে ফিজিক্সে, যদি বুঝতে না পারো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করো কেন হলো। এফ ইজুক, আমরা যখন নিউটনের থার্ড ল পড়েছিলাম ক্লাস 9-এ, বলেছিলাম কি এফ ইজুকাল টু এম এ। কিন্তু আমরা এফ ইজুকাল টু এম এ মুখস্থ করে নিয়েছি, কিন্তু এফ ইজুকাল টু এম এ যেটা ছিল আমাদের, কিন্তু এফ ইজুকাল টু এম এ কিন্তু কারেক্ট ফর্ম না, ওটাকে একটা সিমিলারিটি, ওটা সূত্রটা অন্য কিছুই বলেছিল, কিন্তু আমরা অন্য কিছু পড়াই সিমিলারিটির জন্য। আমরা এফ ইজুকাল টু এম এ নিউমেরিক্যালের জন্য আমরা সিমিলারিটি হিসেবে পড়াই ওটা, কিন্তু নিউটন এফ ইজুকাল টু এম এ বলেছিল না। এফ ইজুকাল টু এম এ আমাদের মডার্ন সায়েন্টিস্টরা বানিয়েছে, কিন্তু ও মানে নিউটন এফ ইজুকাল টু এম এ বলেনি। তাই জন্য ওয়াইটা সবসময় করতে হবে। তো এখানে যে আমাদের এটা এলো তাপীয় ফল, এখানে তাপ উৎপন্ন হচ্ছে কেন? কারণ এখানে কার্য করতে হচ্ছে আটটাকে, তাই জন্য এখানে কার্যটা তাপ শক্তিতে রূপান্তরিত, কি তড়িৎ যেটা গেল, কারেন্টে গেল, তড়িৎ শক্তিটা এর মধ্যে যাওয়ার জন্যে কার্য করতে হচ্ছে আটটাকে, তাই জন্য এই তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাই জন্য এটা এই তাপ শক্তি যে তড়িৎ শক্তি তাপ উৎপন্ন হয়েছে, তাপ শক্তি তো রূপান্তরিত হয়ে গেছে, তাই জন্য এটাকে আমরা এইকে বলবো তাপীয় ফল। কিন্তু কোশ্চেনটা এখানে যে তাপ কি শুধুমাত্র একটা কারণের জন্য উৎপন্ন হয়, না অন্যান্য বা অন্য অন্য কিছু কারণ থাকতে পারে? তো অন্যান্য অনেক কারণ রয়েছে বর্তমানে তাপ উৎপন্নের। 1 নম্বর যেরকম বললাম কি কার্য করতে হচ্ছে কাকে? রোদকে। কার্য কাকে করছে? রোদকে। এর জন্য উৎপন্ন হচ্ছে একটা কারেন্ট, মানে তাপ। 2 নম্বর কি, যদি কোনো তারের মধ্যে বা বর্তনের মধ্যে দিয়ে, বা যদি ধরো একটা লোহার দণ্ড আছে এরকম, এর মধ্যে দিয়ে তোমার কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, তো তুমি একটা মনে করো, যখন কোনো জিনিসের মধ্যে দিয়ে ইলেকট্রিকে ফ্লো করবে, ধরো এটা কোনো তার আছে, বড় তার আছে, জুম করে রেখেছি, বড় তার আছে, একটু আমি একটা অংশ নিচ্ছি। এবার সব থেকে কথা মনে রাখবা, এটা তড়িৎ প্রবাহ পড়ানো হয়েছে, যে যখন কোনো বর্তনী বা পরিবাহী, মনে রাখো পরিবাহীটা কি, যার মধ্যে দিয়ে তড়িৎটা পরিবাহিত হবে তাকে তড়িতের পরিবাহী বলা হয়। যেমন তাপ পরিবাহীতে কী বলেছিলাম আমরা, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তাপটু যাবে, বা তাপটা পরিবাহী এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারবে, সেটার মধ্যে তাপ পরিবাহী ছিল। সিমিলারিটি কি, সিমিলার হিসেবে তড়িৎ পরিবাহিতে পড়বো, যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হতে পারবে সেরকম তড়িতের পরিবাহী। মনে করো এটা তড়িতের পরিবাহী। যদি এখান থেকে যদি এই মধ্যে কারেন্ট যায়, কারেন্টের শর্ত কী হবে, মানে এই মধ্যে তো ইলেকট্রন থাকবে না, কারণ এটা অনেক অণু দিয়ে তৈরি হবে, অণুর মধ্যে পরমাণু থাকবে, পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকবে। তো এরকম অনেকগুলি ইলেকট্রন আছে এখানে, ধরো মনে করো ইলেকট্রন আছে, মাইনাস ই চার্জ রয়েছে। যদি ইলেকট্রন থাকে এর মধ্যে থাকবেই, যদি ইলেকট্রন থাকে এর মধ্যে অণু থাকবে। অণু কেন থাকবে? যদি কোনো আমি কাঠকে যদি আমি গুঁড়ো 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 করি, তবে সবচেয়ে শেষে যে জিনিসটা পাবো সেটার মধ্যে একটা কী থাকবে? পরমাণু থাকবে। পরমাণুর পরে কী আসবে আমাদের? একটা কী আসবে? অণু আসবে না পরমাণুর পরে। তারপর তো অণু মানে কি, ধরো এটা একটা পরমাণু, একটা পরমাণু মিলে হলো
পরমাণু পরমাণু মিলে একটা অণু তৈরি হবে, কিন্তু অণুর মাঝে অণুর মাঝে অনেকগুলো টার্ম আসে, আমরা কেমিস্ট্রি 11-এ পড়বো ভালো করে। তো এটা একটা মনে করো যে একটা যদি পদার্থ হয় বা পরিবাহী হয়, এর মধ্যে কী থাকবে, অণু থাকবে, পদার্থের যে অণুগুলো থাকবে, অণু থাকবে, এখানে অণু ছিল এবং ইলেকট্রন থাকবে। যদি এর মধ্যে দিয়ে কারেন্ট এদিক থেকে এদিকে যায়, তবে ইলেকট্রনগুলি কী করবে, ইলেকট্রনগুলি এদিক থেকে এই দিকে যাবে। যেই দিকে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহ তার বিপরীত দিকে হয়। আর উল্টা বলতে পারি, যেদিকে পরিবাহের যে প্রান্ত থেকে ইলেকট্রনের প্রবাহিত হবে, বা ইলেকট্রন যে প্রান্ত থেকে যে প্রান্তের দিকে যাবে, তার বিপরীত দিকে তড়িৎটা প্রবাহিত হবে। যদি বাঁ দিক থেকে ডান দিক থেকে যদি বাঁ দিকে যায়, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে? তো এবার দেখো ভালো করে, যখন এই ইলেকট্রনগুলো এই দিক থেকে এদিকে যাচ্ছে, যদি ভিতর দিয়ে এদিকে যাচ্ছে, তখন এর মধ্যে তো অণুগুলো আছে না, যখন এদিক থেকে এদিকে যাচ্ছে, যার ফলে কী হবে, এটা এর মধ্যে যে অণুগুলো রয়েছে, অণুগুলোর মধ্যে অনবরত কী করবে, গায়ে আঘাত করবে, মানে ঘর্ষণ সৃষ্টি হবে এর মধ্যে। এই ঘর্ষণ সৃষ্টি হওয়ার ফলে এখানে উৎপন্ন কী হবে, তাপ উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। এই দুটো কারণের জন্যেই তাপ উৎপন্ন হয়। যখন কোনো বর্তনীর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনটা প্রবাহিত হবে, বা পরিবাহের মধ্যে যখন কারেন্ট প্রবাহিত হবে, তখন এই দুটো কারণের জন্যেই আমাদের কি হয়, তাপটা উৎপন্ন হয়। এটা তো বুঝতে পেরেছো? একটা আমরা কি বললাম, রোধের জন্য কার্যকর্তার জন্য তাপ উৎপন্ন হয়, এবং ইলেকট্রনের সঙ্গে যে অণুগুলির অনবরত ঘর্ষণ সৃষ্টি হয়, তাই জন্য আমাদের তাপটা উৎপন্ন হয়। এই দুটি কারণ তাপ উৎপন্ন হওয়ার। এটুকু তো বুঝতে পেরেছো? দেখো, এবার এটুকু যদি বুঝতে পেরে থাকো, তাহলে আমি একটা জিনিস জানবো, যে এখানে যে পরিবেশ তাপের ফলে আমি কি বুঝলাম, যে তাপটা উৎপন্ন হচ্ছে দুটি কারণের জন্য। কিন্তু এই তাপটা যে উৎপন্ন হলো, সেই তাপটা উৎপন্নের মান কত আমরা যখন পড়েছিলাম ফার্স্টে জড়তড়িতের আধান সম্পর্কে, আধানের ধারণা কোত্থেকে এসেছিলো? আধানের ধারণা যে প্লাস একটা মাইনাস, আধান ধারণা কার থেকে এসেছিলো? প্রথম যখন ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়, তখন আধান ধারণা আসলো। কিন্তু আধানে কি বললাম আমরা, প্লাস প্লাস বিকর্ষণ, প্লাস মাইনাস আকর্ষণ। কিন্তু আকর্ষণ বিকর্ষণ বলের মানটা তো আমরা জানতাম না। আকর্ষণ বলের বা বিকর্ষণ বলের মানটা কে দিল কুলম্ব। কি বললো, যে যদি প্লাস আধান থাকে, তার মধ্যে বিকর্ষণ কাজ করবে। বিকর্ষণ বলে যে মানটা হবে, সেই মানটা কি হবে, তাদের যে আধান দুটির যে মান থাকবে, আধান নিশ্চয় সবার একটা মান থাকে, ওর মানের সঙ্গে কি হবে, গুণের সঙ্গে সমানুপাতি হবে। এবং এখানে একটা যদি চার্জ রাখি, এখানে যদি ধরো এখানে একটা চার্জ রেখেছি, এখানে চার্জ রেখেছি, এর মধ্যে যে দূরত্ব থাকবে, দূরত্বের সঙ্গে বর্গের সঙ্গে কী হবে, ব্যস্তানুপাতি হবে। এটা আমাদের কুলম্ব বলেছিল। এবার কুলম্বটা কী দিল, অ্যাকচুয়ালি ও দিল, যদি কোনো প্লাস প্লাস আধান থাকে, প্লাস প্লাস আধান কী করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ যে মানটা হবে, সে মানটাও সূত্রের সাহায্যে প্রমাণ দিল। এবার সিমিলারিটি, যে কতটা তাপ উৎপন্ন হবে, সেটা দিয়েছিল আমাদেরকে বিজ্ঞানের জুল। এটা খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড সেমিস্টারের জন্য, টেস্ট পরীক্ষার জন্য। এটা সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে পড়বেই। কি আমাদের জুলের সূত্র, প্রমাণ দেবে 3 মার্কের। এটা জুল কি বলেছিল, এবার জুল সে সূত্রটা দিল। সূত্র কার উপর বেস করেছিল, সূত্রটা বেস করেছিল হচ্ছে আমাদের কতটা তাপ উৎপন্ন হবে, তাপের উপর বেস করে সূত্র দিয়েছিল। ও কি বলেছিল, যে কোনো না ও হচ্ছে কোনো পরিবাহীর কোনো পরিবাহী রোধ সময় ও তড়িৎ প্রবাহের সঙ্গে উৎপন্ন তাপের সম্পর্ক স্থাপন করেন, বা সম্পর্ক দেন। কি, যে কোনো পরিবাহীর রোধ, সময় ও তড়িৎ প্রবাহের সঙ্গে তাদুৎপন্ন যে আমাদের তাপ
সঙ্গে উৎপন্ন তাপের সম্পর্ক স্থাপন করেন, একে আমাদের জুলের সূত্র বলে। তো জুল প্রথমে কি বলেছিল? প্রথমে ও 1 নম্বর সূত্রতে বলেছিল যে যদি কোনো পরিবাহীর রোধ ও সময় সময় বলতে যে সময় ধরে ওই পরিবাহের মধ্যে দিয়ে ইলেকট্রিকটা যাবে বা কারেন্টটা যাবে, ওটা হচ্ছে সময় ধ্রুবক থাকে। ধ্রুবক বলতে কি কনস্ট্যান্ট বলতে কি স্থির। যদি এটা স্থির থাকে, যদি রোদ যদি R থাকে, সময় যদি T থাকে, মনে করো সবসময় এটা আছে, তবে যদি ধ্রুবক থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ, যাকে আমরা H দ্বারা প্রকাশ করি, বড় হাতের H, উৎপন্ন তাপ পরিবাহিত তড়িতের বর্গের সঙ্গে সমানুপাতি বা তড়িৎ প্রবাহের সঙ্গে সমানুপাতি বলতে পারো। অতএব H সমানুপাতি I², এটা আমাদের 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সূত্র কি? যে যদি তড়িৎ প্রবাহ বা I ও সময় ধ্রুবক থাকে, তাহলে কি হবে? উৎপন্ন তাপ কি হবে? উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতি হবে। অতএব কি লিখতে পারি? H সমানুপাতি R। প্রথম সূত্রতে বললো যদি রোধটা সময় যদি ধ্রুবক থাকে, যদি স্থির থাকে, তবে এর মধ্যে যে তাপ উৎপন্ন হবে পরিবাহীতে, তার তাপেরটা তার মধ্যে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ তার বর্গের সঙ্গে সমানুপাতি হবে। দ্বিতীয় সূত্রতে বললো যদি তড়িৎ প্রবাহটা আর যদি সময়টা স্থির থাকে, তবে উৎপন্ন তাপটা রোধের সঙ্গে সমানুপাতি হবে, আর সমানুপাতি বা ভ্যারিজাস R, এই সমানুপাতি ভ্যারিজাস R। 3 নম্বর সূত্র কি বললো? যদি রোধ ও তড়িৎ প্রবাহ ধ্রুবক থাকে, তাহলে উৎপন্ন তাপ কি হবে? সময়ের সঙ্গে সমানুপাতি হবে। অতএব H সমানুপাতি কি? T। এটা 3 নম্বর সমীকরণ। তো এবার এখানে কি লিখবো? যৌগিক ভেদ থেকে পাই, যৌগিক ভেদ থেকে কি পাবো আমরা? H সমানুপাতি I² R × T, এটাই আমাদের জুলের সূত্র। দেখো প্রথমে কি বললো, যদি পরিবাহীর রোধ সময় যদি ধ্রুবক থাকে, রোধের সময়টা, তবে তার মধ্যে দিয়ে উৎপন্ন তাপটা তার মধ্যে দিয়ে যে তড়িৎতে যাচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে প্রবাহের সঙ্গে বর্গের সঙ্গে সমানুপাতি, H ভ্যারিজাস I²।
যদি তড়িৎ প্রবাহটা এবং রোধ সময়টা যদি ধ্রুবক থাকে তবে তার মধ্যে উৎপন্ন তাপটা রোধের সঙ্গে সমানুপাতি হবে, এইচ সমানুপাতি আর। যদি রোধ আর তড়িৎ প্রবাহটা সমান ধ্রুবক থাকে তবে তাপটা টি এর সঙ্গে সমানুপাতি হবে, অর্থাৎ টি এইচ সমানুপাতি টি। 3 নম্বর সমীকরণ। এবার যোগের ভিত্তিতে কী পাবো আমরা? এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি। এবার যদি আমি সমানুপাতি চিহ্ন উঠাই আমাদের কী আসবে এখানে? এইচ সমানুপাতি কে ইন্টু আই স্কোয়ার আর ইন্টু টি। কিন্তু এখানে কেটা আমরা বসালাম, কেটা আমরা বসিয়েছি, জুল মানে বিজ্ঞানী জুল কিন্তু কেটা নিজে বসাননি, কি ওর বদলে কি বসেছিল? এইচ সমানুপাতি আই ইন্টু জে আই স্কোয়ার আর ইন্টু টি। উনি এই সূত্রটা দিয়েছিলেন। এবার যে এই যে টার্মটা এসলো, যেটা আমাদের বলা হয় তাপের যান্ত্রিক তুলাঙ্ক, তাপের যান্ত্রিক তুলাঙ্ক। আমি তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কে সমানুপাতি 1/j, এটা সমান এটা, তাই জন্য আমরা এটার কেটা বসাতে পেরেছি না। যদি কেটা আই বাই জে সঙ্গে যদি সমান না হতো তাহলে তো এটা লিখতে পারতাম না। আমরা ধরে নিয়েছি যে কে সঙ্গে এটা সমান। পরীক্ষাতে এটা লিখলে হবে বা এটা লিখলে হবে, এটা লিখলে পরেই পরীক্ষাতে নাম্বার পেয়ে যাওয়া 3-এ 3। এটা যেরকম করে প্রমাণ করলাম আমি, প্রথমে এটা দিলাম এই সূত্রটা, তারপরে এই সূত্রটা, তারপরে এই সূত্রটা পরস্পর লিখতে হবে, দিয়ে এটুকু করে দিলে পরে 3-এ 3 পেয়ে যাবো, তাছাড়া কিছু করতে হবে না। তো এখানে আমরা যদি অ্যাডভান্স করি আরও, দেখো এইচ সমানুপাতি আই স্কোয়ার আর ইন্টু টি বাই জে, এখানে এটা দাঁড়ায়। তো সিজিএস পদ্ধতিতে যে জের মান হয় 4.2 জুল পার ক্যালোরি, তাহলে এটা সমীকরণ কী দাঁড়াবে? এইচ সমানুপাতি আই স্কোয়ার আর ইন্টু টি বাই 4.2, এটা দাঁড়াবে 4.2, এটা দাঁড়াবে সিজিএস পদ্ধতিতে, এটা সূত্র হবে সিজিএস পদ্ধতিতে। কেন হবে শুধু সিজিএস পদ্ধতিতে? কারণ জের মান সিজিএস পদ্ধতিতে 4.2 জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি কেন হলো সেটা আমাদের একক থেকে এসছে, এটা ভালো এত ডিটেলসে জানতে হবে না। এটা জানলো যদি এটাও যদি না বলি, যদি এটুকু জানো সিজিএস পদ্ধতিতে জের মান হয় 4.2, তাই জন্য আমি এখানে জের জায়গাতে 4.2 লাগিয়েছি। কার মান? এইচ এর মান। সিজিএস পদ্ধতিতে যদি আমি এটা এসআইতে করি, এসআই পদ্ধতিতে জের মান হয় 1। এবার বলবেন স্যার 1 কেন হয়? এটা সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, আমাদের হাতে গেলে কিছুই নাই। এখানে যে জের মান সিজিএস পদ্ধতিতে 4.2 জুল আসলো সেটাও আমরা জানতাম না, সেটাও আমরা বার করিনি বা আমরা নিজে থেকে বসাইনি, এটা কে করেছিল? সায়েন্টিস্টরাই প্রমাণ করেছে, তাই জন্য এখানে 4.2 আমাদের বসাতে পেরেছি। সিমিলারলি এটাও এসব পদ্ধতিতে জের মান 1 হয়, এটা সায়েন্টিস্টদের প্রমাণিত, তাই জন্য এখানে কী লিখতে পারবো? এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি, এটা লিখতে পারি। এটা নিচে যে মান যে, এবার এটা কেন, এবার ভেঙে বোঝাচ্ছি। দেখো এইচ ইকুয়াল টু কী ছিল? আই স্কোয়ার আর ইন্টু টি বাই জে। যদি জের মান 1 বসাই, তাহলে যদি 1 বসাই দিই এখানে করে, এইচ সমানুপাতি আই স্কোয়ার আর ইন্টু টি বাই 1। তো যদি 1 বসানো না বসানো সমান, জানি এর নিচে কিছু না, মানে এর নিচে 1 আছে, তো এখান থেকে এটা আসতে পারি। তো এটা আমাদের এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি, এটা আমাদের জুলের যে সূত্রটা এটা হয়। তো এখানে আমরা নিউমেরিক্যালের জন্য এটা ব্যবহার করব। নিউমেরিক্যাল খুবই কম এখান থেকে আসে, কিন্তু তাও 1-2 করে রাখবো হাতের পাঁচ, কোনো মাধ্যমিকে কিছু বলার নাই, তো করে রাখবো এখান থেকে আমরা। তো এটাই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই তাপীয় ফলটা কি বুঝলাম, যে যদি কোনো পরিবাহের মধ্যে যখন তড়িৎ প্রবাহিত হবে সেখানে তাপ উৎপন্ন হবে। কেন উৎপন্ন হবে? রোধের জন্য উৎপন্ন হবে এবং ঘর্ষণের ফলে উৎপন্ন হবে তাপ, এটাকে বলে পরিবাহী তাপীয় ফল। এই তাপীয় ফল থেকে কে আসলো? বিজ্ঞানের জুল আসলো। সূত্র ও কি বললো? যদি কোনো পরিবাহের মধ্যে দিয়ে যদি পরিবাহীর রোধটা আর যদি সময়টা স্থির থাকে, তবে তাদের মধ্যে দিয়ে যে তাপটা উৎপন্ন হচ্ছে পরিবাহীর, সেই উৎপন্ন তাপটা তার মধ্যে প্রবাহিত তড়িতের বর্গের সঙ্গে সমানুপাতি। দ্বিতীয় সূত্রতে বললো যে ওই
যদি রোধটা এবং যদি তড়িৎ প্রবাহটা এবং সময়টা স্থির থাকে, তবে তার রোধের সঙ্গে উৎপন্ন তাপটা সমানুপাতি। যদি রোধটার প্রবাহিত তড়িৎটা যদি সমান থাকে, তবে তার মধ্যে প্রবাহিত তাপটা সময়ের সঙ্গে সমানুপাতি। ও বললো এটা দিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন লাগালাম, দিয়ে এতদূর আমরা এই পর্যায়ে আমরা আসলাম। তো মনে করি এতদূর মনে হয় ক্লিয়ার আছে। এখান থেকে আর বাইরে কোনো কোশ্চেন আসে না। প্রমাণটায় পরে ভালো করে দেখবা, প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি বলি এখান থেকে আর একটা বইয়ে দেওয়া আছে, যেটা আমাদের কার্য ধারণা থেকে আমাদের জুলের সূত্র প্রমাণ করো, ওটা ইম্পর্টেন্ট না, ওটা একদমই পরীক্ষায় আসবে না, ওটা পড়ে লাভ নয়, মাথা অত ঘামে লাভ নাই। যেগুলো দরকার সেগুলো পড়বা, যেগুলো দরকার নেই সেগুলো পড়তে হবে না। বইয়ে অনেকগুলো জিনিস থাকে যেগুলো পড়ার দরকার নাই, এবং বইয়ে অনেকগুলো জিনিস থাকে না যেগুলো পড়ার দরকার আছে, সেগুলো আমি বলে দেবো। আর যেগুলো পড়তে হবে না ওগুলো আমি বলে দিচ্ছি আস্তে আস্তে, ওগুলো পড়বা না। কার্যের ধারণা থেকে যে আমাদের জুলের সূত্র যে আমাদের প্রমাণটা এসছে, ওটা একদমই ইম্পর্টেন্ট না, তাও বই থেকে দেখতে পারো, ওগুলো কিচ্ছু নাই। তো এত দূরই আজকে, জুলের সূত্র পর্যন্তই।